মানুষের জীবন এক রহস্যের বাতিঘর। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত চলতে থাকে এ রহস্যের মায়াবী ছক। এ ছকের ফাঁক ফোকরে লুকিয়ে থাকে অজস্র না বলা গল্প। কিছু গল্প রংহীন বেদনায় নিঃশব্দে ভিজে যায় রাতের বালিশ। কিছু গল্প রহস্যের মায়াজালে আবদ্ধ করে প্রতিনিয়ত। কিছু গল্প স্বপ্নকে পাখি হয়ে উঠতে শেখায়। কিছু গল্প আবার নিকষ কালো রাতগুলোকে গা ছমছমে ভয়ঙ্কর করে তোলে। এমন কিছু বাস্তব গল্পের, এমন কিছু বাস্তব জীবনের গল্পের সমারোহ, জীবন নির্ভর গল্পের মিলন আব্দুল্লাহ এর একগুচ্ছ গল্প সংকলন স্মৃতির কয়েদি। বইয়ের বেশিরভাগ গল্প সত্য ঘটনার প্রেক্ষাপটে লিখিত। আমি পড়ছিলাম লেখক এবং কবি মিলন আব্দুল্লাহ এর স্মৃতির কয়েদি বই থেকে। এবং খুশির সংবাদ এই যে আজকে আমাদের সাথে লেখক এবং কবি মিলন আব্দুল্লাহ ভাইয়া আমাদের সাথে আছেন। শুরুতেই আমি ভাইয়ার কাছে চলে যাব। ভাইয়া কেমন আছেন? কেমন যাচ্ছে বইমেলার এই ভাইয়া, সময়টাতে? আলহামদুলিল্লাহ। যেহেতু বইমেলা চলতেছে আমাদের ন্যাচারালি একটু ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে, বাট সব মিলে আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? এই তো ভাইয়া আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমি আপনার স্মৃতির কয়েদি এই বইটি থেকে পড়ছিলাম। এই বইটির সামারি জি থেকে ভাইয়া। পড়েই আমার এই সামারি পড়েই মনে হচ্ছে কেমন যেন একটা রহস্যের গন্ধ। এই বইটি সম্পর্কে আমাদের দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে যদি ভাইয়া কিছু বলতেন। অ্যাকচুয়ালি ভাইয়া, এটা হচ্ছে আমার তৃতীয় বই। এর আগে যে আমার দুইটা বই ছিল, এটা হচ্ছে বেওয়ারিশ অনুভূতি এবং শেষ চিঠি জাগরণ। তো এটা হচ্ছে আচ্ছা, আমার আচ্ছা। প্রথম গল্প গ্রন্থ। আর এই বইয়ের হুম, মধ্যে যে গল্পগুলো আছে ম্যাক্সিমাম গল্প হচ্ছে সত্য ঘটনার প্রেক্ষিতে লিখিত। এটা হচ্ছে আপনারা বইয়ের সামারির মধ্যে দেখছেন। জি। তো এই বইয়ের মধ্যে মোট 12টি গল্প আছে। আর প্রত্যেকটি গল্প হচ্ছে একদম বাস্তব কাহিনী, সত্যি কাহিনী। তো যদি বইটা পাঠক পড়ে তাহলে হচ্ছে জীবনের যে ফিলিংস গুলো আছে জীবনের মধ্যে, আমাদের জীবন তো হচ্ছে অনেকগুলো অনেকগুলো অনুভূতির সমন্বয় জীবন আমাদের। তো জীবনের হুম, হুম, অনুভূতির মধ্যে থাকে আমাদের হাসি কান্না, থাকে সমাজ জীবনের টানাপোড়েন, আমাদের থাকে সুখ দুঃখ, আমাদের এমন অনেক কথা থাকে যে কথাগুলো আমরা মূলত কাউকে বলতে পারি না। আমাদের ছোট হুম, থেকে বড় হওয়া, তো কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ, যত আমাদের বয়স বাড়তে থাকে মূলত প্রত্যেকটা আমাদের স্টেজের মধ্যেই এমন অনেক গল্প থাকে যে গল্পগুলো আমাদের কাউকে বলা হয় না। আমরা নিজেদের হ্যাঁ, মধ্যে, নিজের বুকের মধ্যে একটা লালন করি। তো আমাদের স্মৃতির মধ্যে সব সময় আমাদের স্মৃতি যাতনা করে আমাদের। তো এটা হচ্ছে কারো বলা উচিত অথবা কাউকে শেয়ার করা উচিত এরকম। তো এমন কিছু গল্প আমার লাইফের সাথেও ছিল, যে গল্পগুলো আমার বয়সের শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, এই স্টেজের মধ্যে বিভিন্ন সময় যে অকারেন্স গুলো ছিল, এই অকারেন্সের মধ্যে গল্পগুলো ছিল। বাট এই বইয়ের মধ্যে যে গল্পগুলো আছে এই গল্পগুলো এর আগে কাউকে শেয়ার করা হয় নাই। তো আমার এই স্মৃতিগুলো, আমার স্মৃতিগুলো আমাকে হচ্ছে মানে একটা কয়েদখানার মধ্যে মানুষের যে ফিলিংস গুলো থাকে, এই সেম একটা হুম, ফিলিংস আমাকে দিতেছিল। আই ফিল এটা আমাকে আরো কাউকে বলা উচিত, শেয়ার করা উচিত। তো কাউকে গল্প শেয়ার করার আই থিঙ্ক বেস্ট ওয়ে হচ্ছে বই। মূলত এই জন্যই আমার স্মৃতি কয়েদি গল্প লেখা। এই বইয়ের মধ্যে যতগুলো গল্প আছে সবগুলো গল্প সত্যি এবং আমাদের বাস্তব কাহিনী। হুম। খুবই চমৎকার বললেন ভাই, খুবই চমৎকার বললেন। ভাই আমি আপনার এই বইয়ে যাওয়ার আগে আপনি আরো বেশ কয়েকটি বই লিখেছেন আমরা যতদূর জানি। তো সেই জায়গায় জি ভাই। যাওয়ার আগে আপনি জানতে চাচ্ছি এত কিছু থাকতে, এত অপশনস থাকতে আপনি এই লেখালেখির প্রেমে কিভাবে মজেছেন ভাইয়া? বা মানুষের লেখালেখির প্রেমে জীবনের আপনি সাথে কিভাবে কিছু, আমাদের জীবনের সাথে কিছু বিষয় থাকে আমাদের রক্তের সাথে মেশানো, যেগুলো হচ্ছে আমরা চাইলেই আলাদা করতে পারি না। তো ফার্স্ট অফ অল হচ্ছে ভাই আমার, মানে আমার যতটুকু মনে পড়ে, মানে ছোটবেলা থেকে এই লেখালেখি সাহিত্যটা বোধহয় আমার রক্তের সাথে মিশেছিল। যখন ক্লাস 3 পড়ে পড়তাম তখন হচ্ছে আমার লাইফের ফার্স্ট সাহিত্যের মধ্যে এন্ট্রি করার ওইটা ছিল আমাদের মামা, আমার ছোট মামা শহীদুল ইসলাম। হুম, তো মামার হাতে হচ্ছে আমার হাতে করেছিল। তো যখন আমি ক্লাস 1 বা 2 তে পড়তাম তখন হচ্ছে মামা আমাকে ওই রিডিং পড়া ভালো করে পড়ানোর জন্য বিভিন্ন টাইপস এর সাহিত্যের বইগুলো আমাকে কিনে দিত।
যে ছোট যে বইগুলো হুম, থাকতো, সাচ টাইপস অফ বাঘ মামার গল্প, রূপকথার গল্প, তো এই বইগুলো মামা আমাকে প্রচুর কিনে দিত। তো একরকম ফোর্স করে হচ্ছে ফার্স্ট অফ অল মামা শুরু করতো ওই রিডিং পড়ার জন্য, জোর করে পড়াতো অথবা বিভিন্ন ভাবে বলতো। তো এই ওয়ান টুর পরে যখন হচ্ছে এই গল্পগুলো পড়তে পড়তেই তো এক টাইম আমার মধ্যে বই পড়ার যে অভ্যাসটা সেটা চলে আসছে। তো আমার যতটুকু মনে পড়ে যখন আমি ক্লাস 4 বা 5-এ পড়তাম, তো তখন হতে আমি মানে লেখার জন্য একটা আগ্রহ আমার মধ্যে ফিল করতে পারি। কজ আমি হুম, পড়তাম যখন তখন চিন্তা করতাম যে আমার গল্প যদি কখনো চলে আসতো বা যদি আমি লিখতে পারতাম, তো তো মনের মধ্যে একটা ক্ষুধা জন্ম হয়েছে মেবি তখনই। ক্লাস 5 থেকে হচ্ছে আমি যে সমসাময়িক পত্রিকাগুলো ছিল, তখন হচ্ছে বিভিন্ন সাহিত্য পত্রিকা ছিল আমাদের। আমাদের হুম, স্কুলে হচ্ছে একটা পত্রিকা আসতো, নামটা আমার মনে আসতেছে না। তো আমি ওইখানে লেখার জন্য অনেকবার লেখা পাঠাই। তো এটা হচ্ছে আমাদের ছাপা হয় নাই। তো যখন আমি ক্লাস 6 এর লাস্ট গেছিল, তখন হচ্ছে আমার ফার্স্ট লেখাটা একটা আমাদের স্থানীয় একটা পত্রিকা আসছে। হুম, তো যখন হচ্ছে আমাদের পত্রিকার মধ্যে আমার লেখা আমি দেখতে পারি যে আমার নামটা হচ্ছে টাইপ করে লেখা, পত্রিকার কাগজের মধ্যে লেখা। তো মূলত ওই দেখাটা হচ্ছে আমার লাইফের জন্য অনেক বড় একটা প্রাপ্তি ছিল ওই বছরটাতে। আমার হচ্ছে সেই ক্লাস 3 থেকে 6 পর্যন্ত যে মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে আমার লেখা কোনো একটা দিন আমি দেখবো, ছাপার অক্ষরে দেখবো, কাগজের অক্ষরে দেখবো। ওইটা দেখার পরে মূলত আমার স্বপ্নটা দিন দিন বড় হওয়া শুরু করছে। তো ওই ক্লাস 6 থেকে হচ্ছে আমি কন্টিনিউ লিখতে শুরু করি। এরপরে আরো যে বইগুলো সমসাময়িক বইগুলো ছিল এগুলো পড়া শুরু করি। বাট যত দিন হচ্ছে আমি স্পেন্ড করতে থাকি, তো আমার মনের মধ্যে এই লেখালেখির উপরে, সাহিত্যের উপরে একটা ক্ষুধা জন্মাতে শুরু করে। তো এটার হচ্ছে লাস্ট স্টেজের মধ্যে আমি হচ্ছে ইংরেজিতে অনার্স শেষ করলাম খুব রিসেন্ট। তো এই হুম, ইংরেজিতে অনার্স পড়ার মধ্যে এই টাইমটাতে আমার মনে হয়েছে যে আসলে আমার রক্তের সাথে এই সাহিত্যটা জড়ানো। যেহেতু আমি পড়তেছি সাহিত্য, আমি হুম। ছোটবেলা থেকে আমার সাহিত্যের উপরে ঝোঁক ছিল। ওভারঅল আমার বইটা হচ্ছে ফার্স্ট বইটা ছিল যখন আমি থার্ড ইয়ারে শেষে ছিলাম তখন। আচ্ছা, আচ্ছা। ১ম বইটা ভাইয়া কি তো নিয়ে এই সাহিত্য, লিখেছিলেন? এটা ছিল কবিতা ছিল, বিহারী অনুভূতি ছিল কবিতার বই। হুম, হুম। তো তখন হচ্ছে আমার মনে হলো যে আসলে সাহিত্যটা আমার রক্তের সাথে মেশানো, আমি চাইলেও একে আলাদা করতে পারবো না। তো এই ক্ষুধা থেকে মূলত হচ্ছে আমার সাহিত্যের দিকে আসা, লেখালেখি শুরু। তো আলহামদুলিল্লাহ ভাইয়া যখন হচ্ছে ফার্স্ট বইটা আমার যা প্রত্যাশা ছিল এর থেকেও অনেক আলহামদুলিল্লাহ বেশি সেল হয়েছে বইমেলায়, এবং ইনকেস এটার জন্য আমি জাতীয় কবিতা মঞ্চ থেকে বেস্ট সেলার অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছে। তো এই প্রাপ্তিগুলো হচ্ছে আমার নিজের মধ্যে নিজেকে দায়বদ্ধতা অনেক পরিমাণ বেশি বাড়িয়ে দিয়েছে। এবং আমার মনে হচ্ছে আসলে আমার এখান থেকে ভালো কিছু মানুষের জন্য করা দরকার, আরো ভালো করে লেখা দরকার। এই যে একটা ক্ষুধা মূলত মনের ভিতরে, এই ক্ষুধা থেকে লেখালেখি সূত্রপাত। খুবই চমৎকার বললেন। এবং আমিও আপনার সাথে একটা জিনিস একটা বিষয় এড করতে চাই। সেটা হচ্ছে ১ম লেখা ছাপা হওয়ার যে অনুভূতি, এটা আসলেই ভাইয়া ভাষায় প্রকাশ করা যায় না। একদম এটা অ্যা মানে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে বেশি খুশি বা বেশি সুখ সেই দিন ছিলাম বা আপনি ছিলেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এটা তো অবশ্যই মানে আমাদের ভাইয়া, মানে আমাদের একদম ছোটবেলায় কিছু স্বপ্ন থাকে যে স্বপ্নগুলো আমরা মানে নিজের মধ্যেই আমরা কল্পনা করি। আমরা হচ্ছে আকাশে উঠতে চাই পাখি হয়ে, আমরা সমুদ্রের মধ্যে হাঁটতে চাই। হুম, মানে যে হুম, স্বপ্নগুলোর বাস্তবে মিল খুবই কম। আমরা কিশোর মন, আমাদের অবুঝ মন হচ্ছে আমাদের কন্ট্রিবিউট করতে থাকে আমাদের, এর মানে আসলে কি আমরা তখনো বুঝি না। বাট সেই ক্লাস হুম, থ্রি থেকে আমার মনের মধ্যে খুব বাসনা ছিল যে আমার লেখা কোনো একদিন, আমি তো মানুষের পড়া পড়তেছি, তো যদি কখনো আমার লেখাটা ছাপা হয়, আমার লেখাটা আমি দেখতে পারি, এটা বোধহয় আমার জন্য খুব বেশি তৃপ্তির হবে, খুব চাওয়া ছিল। তো তখন হয়তো এর মানেটা বুঝতে পারি নাই বা এর ইয়েটা ধরতে পারি নাই। বাট যখন ফার্স্ট লেখাটা আমার চোখের সামনে আসলো, তো এটা হচ্ছে আমার জন্য আমার লাইফের এখনো পর্যন্ত আই ফিল এটা আমার বেস্ট মেমোরি ছিল। জি ভাইয়া। ওই দিনটার কথা হচ্ছে আমার মনে হয় আমার লাইফের জন্য যতগুলো ফিলিং ছিল, যতগুলো পাওয়া ছিল এখনো পর্যন্ত, ওই দিনটা আমার লাইফের জন্য বেস্ট পাওয়া। খুবই চমৎকার ভাইয়া, খুবই চমৎকার। ভাইয়া যখন এই যে আপনি এত ছোট বয়স থেকে আপনি যেটা বললেন ক্লাস 6 যখন আপনি পড়তেন, তখন থেকে জি আপনার ভাইয়া। ১ম তখন হচ্ছে আপনার লেখা ছাপা হয় পত্রিকাতে। তখন থেকে যে আপনি জি। লেখা শুরু করেছেন এখন পর্যন্ত,
বিশেষ করে আমি বলতে যাই, যখন আপনি তখন যখন ক্লাস 6 এ পড়তেন, তখন তো খুব ছোট ছিলেন। তো তখন যে বাধার সম্মুখীন হতেন, সেগুলা ভাইয়া কিভাবে আপনি পার করেছেন? বা তখন দেখা যেত অনেকে অনেক ধরনের তিরস্কার করত। বা যেটা আমি অনেকের ক্ষেত্রেই দেখে থাকি বা শুনে থাকি, যখন ১ম লেখালেখিতে আসে, তখন দেখা যায় কাছের যারা মানুষ, কাছের আপনজন, বন্ধু, প্রিয়জন, পরিচিতজন, তাদের থেকেই অনেক বেশি, অনেক সময় দেখা যায় আ তাদের থেকে যতটুকু সাপোর্ট পাবার কথা, তার থেকে নেগলেক্টটা বেশি পাওয়া যায়। কেমন যেন একটা পেছন থেকে কথা বলে। এই ধরনের যে বাধা বা বিপত্তি, সেগুলা ভাইয়া কিভাবে ভাইয়া কাটিয়েছেন? ফার্স্ট অফ বা অল এরকম হচ্ছে আমি হ্যালো, ভাইয়া শুনতেছেন? হ্যালো ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন ভাইয়া? যান্ত্রিক গোলযোগের জন্য হ্যাঁ ভাই, আপনি শুনতেছেন? একটু শুনতে পাচ্ছিলাম না। জি, এখন শুনতে পাচ্ছি। জি, বলুন হ্যাঁ ভাই, কাইন্ডলি। এটা হচ্ছে আমার মানে বই পড়ার শুরুর টাইম থেকেই মানে এই যে আমাদের হুম, একটা বাধা বিপত্তি, আমাদের একটা এটা শুরু একদম শুরু থেকেই। ভাই আমার হচ্ছে আমি আমার টিচারদের হাতে দেন মায়ের হাতে অনেক হচ্ছে এই পড়ার জন্য পানিশ খাইছি আমি। তো এরকম আমার অনেক ডে ছিল, আমি হচ্ছে ক্লাসের বই পড়তেছিলাম, তো ক্লাসের বই না পড়ে বইয়ের মধ্যে হচ্ছে একটা গল্পের বই লুকায় পড়তেছিলাম, অথবা রাতে ঘুমানোর সময় বই সামনে হচ্ছে আমার ক্লাসের বই, আর ক্লাসের বইয়ের ভিতরে হচ্ছে একটা সাহিত্যের বই। তখন হচ্ছে আমাদের ছোট ওই বইগুলো থাকতো, স্টোরি বইগুলো থাকতো, যে হুম, হুম, হুম। রূপকথার যে গল্পগুলো ছিল আমাদের। তো হ্যাঁ, এরকম অনেক ডে ছিল যে ডি গুলোর মধ্যে হচ্ছে আমি ক্লাসের ফাঁকে স্যার পড়াচ্ছে তো আমি বাংলা ক্লাস বা যেই পড়াটা আমার আগে কমপ্লিট হয়ে গেছে, এইরকম আমি হচ্ছে ক্লাসের বই খুলে ভিতরে সাহিত্যের বই পড়তেছিলাম। তখন তো সাহিত্যের মানে বুঝতাম না, এই গল্প যেগুলো ছিল এইগুলো পড়তেছিলাম। তো হ্যাঁ। এইরকম এটার জন্য অনেকবার মায়ের হাতে, আমার মামা ছিল, ছোট মামা আমার হাতে করে দিয়েছে, আমি গৃহ শিক্ষক ছিলেন, তো মামার হাতে, আপুর হাতে অনেকবার মানে মারের সম্মুখীন হয়েছে। তবে আগে বললাম না, যাদের রক্তের সাথে হচ্ছে এটা মেশানো, তো ওই বই পড়ার নেশা, গল্পের নেশা, কবিতার নেশা, এটা হচ্ছে সেই ছোটবেলা থেকেই। তো এই মার খাওয়ার পরেও কখনো আমি দমে যাইনি, আমি হচ্ছে আমার কাজটা করে গেছি, মার খেতাম, আবার পড়তাম, আবার ধরা খেতাম, কিন্তু এইটা কন্টিনিউ ছিল। তবে আমি হচ্ছে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত মূলত একটা স্কুলে পড়তাম, আবাসিক স্কুল, অনির্বাণ নাম ছিল ওটার। তো হুম, ওইখানেও হুম, আমাদের সেম কাজ ছিল, আমাদের ওইখানে মানে আবাসিক স্কুল ছিল, ওইখানে থাকা সবকিছু স্কুলেই। ওটা হচ্ছে প্রায় সেনাবাহিনীর একটা ইয়ে ছিল, প্রজেক্ট ছিল। হ্যাঁ। তো ওই টাইমটা তো অনেক টাইম ছিল এরকম যে আমি ক্লাসের ফাঁকে ক্লাসে পড়া না পড়ে এই গল্পের ওইগুলো পড়তাম। তো এটার জন্য হচ্ছে স্যারদের কাছে অনেকবার পানিশ করলাম। তো একবার মনে পড়তেছে আমার, ভাই আমি ক্লাসে এই মানে গল্পের বই পড়ার জন্য এই পানিশ হিসেবে আমি মেবি 3 থেকে 4 ঘন্টা কান ধরে দাঁড়িয়েছিলাম। তো এটা মেবি আমাদের একটা স্যার ছিলেন, হুম, হুম। আকাশ তার নামে। ওই স্যারের ক্লাস হচ্ছে আমি ক্লাস ক্লাস করতেছিলাম, বাট বই খোলা ছিল, বাট ভিতরে আমার হচ্ছে একটা গল্পের বই ছিল, আমি ওই বইটা পড়তেছিলাম। তো হুম, এর শাস্তি হিসাবে স্যার আমাকে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার মতো কান ধরে দাঁড়া করে রাখছে। ভাই এখন তো হচ্ছে আকাশ রিসেন্টলি আমরা স্যার যদি দেখতেছি আমাদের। এখন জি যদি জি। দেখেন যে সেই মিলন আব্দুল্লাহ আর আজকের এই মিলন আব্দুল্লাহ, হয়তোবা স্যারেরও গর্বে বুকটা ভরে যাবে যে তার ছাত্র আজকে আহ, এত বড় একজন লেখক হয়েছেন, বেস্ট সেলার প্রাপ্তির যে সম্মাননা সেটা পেয়েছেন। এটা যদি তিনিও দেখেন, তারও হয়তোবা গর্বে বুকটা ভরে যাবে। ভাই আমি এটা মন থেকে চাইতেছি যে আকাশ স্যার এটা কোনোভাবে দেখুক। আমাদের আকাশ স্যার হচ্ছে এখন কোনো একটা থানায় মেবি পুলিশের এসআই হিসেবে আছে। তো আচ্ছা, আচ্ছা। আমার খুব, যদি স্যার এটা দেখে আর আমাকে বলে, তো এটা হচ্ছে আমার জন্য ইট উইল বি সো মাচ প্রাউডফুল ফর মি, এটা আমার জন্য বড় প্রাপ্তি হবে। এবং ভাই এটার সাথে আমি একটা নতুন যারা লেখক আছে তাদের জন্য আমি বলতে চাই যে আহ, লক্ষ্য যদি ঠিক থাকে, লক্ষ্য যদি অটুট থাকে, তাহলে যত বাধাই আসুক না কেন, সফল কিন্তু একটা সময় হয়েই যাওয়া যায়। আর যেটা সবচেয়ে বড় উদাহরণ আজকে আপনি, মিলন আব্দুল্লাহ। হ্যাঁ ভাই, আমার এই লেখালেখি আসার মধ্যে অনেকগুলো বাধা বিরতির মধ্যে কিছু মানুষ ছিল যারা হচ্ছে আমাকে
ছায়ার মতো আগলে রাখছে। এর মধ্যে একজন মানুষ ছিল হচ্ছে জি। আমার বোনের জামাই কাউসার ভাইয়া। তো এই মানুষটা হচ্ছে আমাকে শুরু থেকেই বিভিন্নভাবে আমাকে সাপোর্ট করতো। আমার ছোট ছোট লেখাগুলো সে দেখতো। আমি ফেসবুকে লিখতাম, দেন কোনো খাতায় লিখতাম। তো আমার যতদূর মনে পড়ে, ভাইয়া আমার কোনো পোস্টে অথবা কোনো লেখার জন্য কখনোই কোনো নেগেটিভ মন্তব্য করে নাই। আমি এখন বুঝতেছি আমার ওই লেখাগুলো হয়তো মানসম্মত ছিল না, অথবা এটা হুম, মানে ভাইয়া যতগুলো আমাকে অ্যাডমিয়ার করতো অতগুলো অ্যাডমিয়ার হওয়ার মতো ছিল না। বাট ভাইয়া হচ্ছে আমাকে প্রচুর পরিমাণ প্রশংসা করতো, প্রচুর অনুপ্রেরণা দিত। তো ভাইয়ার প্রেরণাগুলোর জন্য আমার আরো লিখতে মন চাইতো বেশি। তো আমি লিখতাম, ভাইয়াকে দেখাতাম, পোস্ট করতাম। এরপর হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে নাইম। ও হুম, হচ্ছে আমাকে এই ফ্রেন্ডদের মধ্যে থেকে সব থেকে বেশি আমাকে ইন্সপায়ার করছে। তো আজকে এই লাইভের মধ্যে থেকে ভাই আমি নাইম এবং নাহিদ ছিল আমার একটা ফ্রেন্ড, ওদের প্রতি আমি গ্রেটফুল। কজ ওরা আমাকে সেই শুরু থেকেই লেখালেখির জন্য, আমার যতগুলো ফ্রেন্ড ছিল প্রত্যেকটা ফ্রেন্ডের মধ্যে থেকে নাইম এবং নাহিদ, ওদের উপর আমি গ্রেটফুল। কজ ওরা হচ্ছে বই প্রকাশ থেকে শুরু করে বিভিন্ন মাধ্যম, দেন ইন্সপায়ার করা প্রত্যেকটা জায়গা থেকে এরা আমাকে হেল্প করছে। তবে আমার লাইফের জন্য আরেকটা বড় পাওনা হচ্ছে আমার লাইফে খুব ভালো কিছু ফ্রেন্ড আছে। তো আমার প্রত্যেকটা ফ্রেন্ড এরা আমাকে এদের জায়গা থেকে বেস্ট হেল্প করছে। এরা বিভিন্ন ভাবে এরা ট্রাই করছে যাতে আমি মানে আমার বইটা বের হোক অথবা আমার লেখাটা মানুষের সাথে যাক। এদের জন্য যতগুলো কাজ করা দরকার ছিল আমার প্রত্যেকটা ফ্রেন্ড এটা করছে। তো এই জন্য আমি আমার যে ব্যাচ 15 যে ফ্রেন্ড গুলো আছে এদের প্রতি আই এম লট অফ গ্রেটফুল ফর দেম। এরা হচ্ছে আমার লাইফের সব থেকে বড় প্রাপ্তি, যে আমার লাইফে আমার ভালো হুম, কিছু হুম। ফ্রেন্ড আছে। আসলে ভালো কিছু যদি জীবনে বন্ধু থাকে, তাহলে সেই জীবনটা একটা সময় যে পরিপূর্ণ হয়ে যায় এবং সেই জীবনটা সার্থক হয়ে যায়। ভাই, আমি আপনার একটা কবিতা, আপনার যে প্রথম কাব্যগ্রন্থ, যেটা হচ্ছে আহ, নাম আমার বেওয়ারিশ অনুভূতি। আমি দুঃখিত, বেওয়ারিশ অনুভূতি। হ্যাঁ, তো এই জি জি। কাব্যগ্রন্থ সম্পর্কে যদি ভাই একটু বলতেন। বেওয়ারিশ অনুভূতি ছিল মানে হচ্ছে কি আমার ধরনের প্রথম। কবিতা লিখেছেন? হুম, এটার মধ্যে মূলত যেহেতু প্রথম বই, তো ওইরকম হুম, এসএসসি কোনো লেখা নাই। মূলত এটার মধ্যে আমাদের যতগুলো কবিতা আছে ম্যাক্সিমাম কবিতাগুলো হচ্ছে রোমান্টিক কবিতা। তো এই হুম, রোমান্টিকতার ফাঁকে আমাদের কিছু বাস্তব জীবনের গল্প, কিছু হচ্ছে আমাদের মা বাবার প্রতি ভালোবাসা, শিক্ষকদের প্রতি রেসপেক্ট, এই সবগুলো কবিতায় মূলত আছে। বাট ম্যাক্সিমাম কবিতাগুলো হচ্ছে রোমান্টিক ধরনের কবিতা। আচ্ছা ভাই, কোনো একটা কবিতা আমরা কি ভাইয়া শুনতে পারি ভাই? কিছু অংশ, দু চার হ্যাঁ লাইন। হ্যাঁ ভাইয়া। ভাইয়া, প্রথমত হচ্ছে আমি খুব ভালো আবৃত্তি করতে পারি না, আমি জাস্ট বলবো, আমি আবৃত্তি করবো না। হুম, আমি জাস্ট হ্যাঁ একটা অবশ্যই। কবিতা বলবো। হুম, ভাইয়া, আমার বেওয়ারিশ অনুভূতি বইয়ের প্রথম কবিতা ছিল হচ্ছে ভালোবাসার সংজ্ঞা, অথবা ভালোবাসা নিয়ে মাথা ব্যথা নেই। জি, জি। তো কবিতাটা ছিল এরকম: তোমাদের এই ভালোবাসা নিয়ে আমার একদম মাথা ব্যথা নেই। আমার কাছে ভালোবাসা মানে কাজল চোখ, আর চোখে চাওয়া, কিংবা অনুভবে মিশে খানিক নীরবতা। ভালোবাসার দোহাই দিয়ে শরীর ছোঁয়া মহাভারত অশুদ্ধ করার মতো অন্যায়। ভালোবাসার অস্তিত্বে টিকে থাকা পৃথিবীর সব থেকে বড় পাওয়ার মধ্যে একটা। ভাই, আমি হচ্ছে কিছু লাইন আমি অলরেডি ভুলে গেছি, যদি আমি একটু মানে দেখে বলতে পারতাম ইট উইল না, মানে বেনিফিটেড অবশ্যই, ফর মি। অবশ্যই। না, অবশ্যই ভাই, সমস্যা নেই ভাই। হ্যাঁ ভাই, আমি একটু বই থেকে পড়বো। জি, জি, বলুন ভাই, বলুন ভাই। ভালোবাসা নিয়ে মাথা ব্যথা নেই। তোমাদের এই ভালোবাসা নিয়ে আমার একদম মাথা ব্যথা নেই। আমার কাছে ভালোবাসা মানে চিরস্বাধীনতা, তাকে দিন, তারিখ কিংবা মাসের হিসেবে আবদ্ধ করা চরম কাপুরুষতা। ভালোবাসা মানে কাজল চোখ,
আর চোখে চাওয়া, কিংবা অনুভবে মিশে খানিক নীরবতা। গতানুগতিক ভালোবাসার চরম বিরুদ্ধাচারী আমি। ভালোবাসার দোহাই দিয়ে শরীর ছোঁয়া মহাভারত অশুদ্ধ করার মতো অন্যায়। ভালোবাসার বেচা কেনা চলে চুলের সিথি কিংবা ভেজা চুলের পারফিউমে। ভালোবাসার মানে তাকে দেখার নেশায় মহামারী লেগে যাওয়া তীব্র কলিজা পোড়ার গন্ধ। ভালোবাসা মধুর হোক, কল্পনা, কবিতা কিংবা একলা আকাশে অবুঝ মনে তারা গোনায়। আমিও ভালোবাসি, ভালোবাসতে চাই, তবে পুরনো সে চিরকুটের সভ্যতায়। একটা মানুষ কেবলই আমার হোক, যার আছে হরিণী কাজল চোখ। অনুভবে আমায় খুঁজে সেও বুঝুক কলিজা পোড়ার শোক। অসাধারণ ভাই, হ্যাঁ, এটাই ভাইয়া। অসাধারণ, অসাধারণ হয়েছে ভাই। আমি একদম অনুভব করতে পারছিলাম। খুবই ভালো লেগেছে। এবং আমি একটা কথা বলতে চাই। আহ জি ভাইয়া। ভালোবাসা ভাইয়া, আমার যেটা মনে হয় ভালোবাসা ভাইয়া কখনো হারায় না। হয়তোবা আমাদের থেকে মানুষগুলো হারিয়ে যায়। তার জন্য যে আমার ভালোবাসা, আমার হৃদয়ে যে অনুভূতি, ১ম তাকে যেদিন দেখে আমার যে অনুভূতিটা জাগ্রত হয়েছিল, সেটা হয়তোবা আজকে সে নেই। কিন্তু সেটা কমার কোনো অবকাশ আমার মনে হয় না, যে সেটা সে নেই দেখে বা সে অন্যের হয়ে গেছে দেখে বা সে আমাকে কষ্ট দিয়ে ছেড়ে চলে গেছে দেখে সেটা কমে যাবে। আমার কাছে মনে হয় ভালোবাসা মানে আপনার ১ম তাকে দেখার পরে, তাকে ভালোবাসার পরে আমার যে অনুভূতিটা হয়েছিল, আমার আমার মনের ভেতরে যে উথাল-পাথাল ঢেউ বয়ে যাচ্ছিল, তাকে পাবার যে একটা আকাঙ্ক্ষা, তার ঘ্রাণ যে আমি পাচ্ছিলাম, সেটা আমি এখনো পাই। এবং সেটা সেই মানুষটা যদিও বা অন্যের হয়ে গেছে, তারপরেও আমি পাই। যেটা মনে হয় যে ভালোবাসা ভাইয়া কখনো মারা যায় না। হয়তোবা মানুষগুলো থাকে না, মানুষগুলো হারিয়ে যায়, মানুষগুলো বিট্রে করে। কিন্তু ভালোবাসা কখনো বিট্রে করে না। আসলে কি তাই ভাইয়া? এক্স্যাক্টলি ভাই, এটাই। আসলে আমরা মানুষ ভালোবাসার বলে যে রং পাল্টায়, আসলে এটাই, ভালোবাসা কখনো তার অস্তিত্ব চেঞ্জ করে না। আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে যে আমাদের হচ্ছে শক্তি কখনোই ক্ষয় হয় না, এটা হচ্ছে এক রূপ হুম, থেকে অন্য রূপে চেঞ্জ হয়। তো আমার কাছে এমন হয় ভালোবাসাটা আসলে চেঞ্জ হয় না কখনোই। হয়তো এটা সময়ের সাথে সাথে বিভিন্ন মাধ্যমে হচ্ছে ভালোবাসতে শুরু করে। লুকানো ভালোবাসা, উন্মুক্ত করে ভালোবাসা, সবার চোখ আড়াল করে ভালোবাসা, নিজের মনের গোপন ঘরে যত্ন করে ভালোবাসা, কবিতা, ভালোবাসাটাকে কবিতা করা, গল্প করা, পাখি বানানো। মূলত আমাদের ভালোবাসাগুলো ভালোবাসাই থাকে। জাস্ট আমাদের প্রকাশ ভঙ্গি যেগুলো থাকে, জাস্ট এগুলো হচ্ছে চেঞ্জ হয়। হুম। ভাই, আমি এই আপনি হয়তোবা লক্ষ্য করেছেন, আমি যেটা সবচেয়ে বেশি লক্ষ্য করেছি এই বর্তমান জেনারেশনে, সেটা হচ্ছে ভালোবাসাটা না তাদের কাছে প্রেজেন্ট টেন্সের সাথে সাথে না পাস্ট টেন্স হতে না খুব একটা সময় লাগে না। যে একটা ব্রেকআপ হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল, বা কোনো একটা কিছু হলো, ঝগড়া, তখনই শোনা যায় যে আমি তাকে ভালোবাসছিলাম। এই যে ছিলাম কথাটা, তার মানে কি তুমি এখন তাকে ভালোবাসো না? আমার তো মনে হয় যেটা, যে ভালোবাসার কোনো পাস্ট টেন্স হয় না বা ফিউচার টেন্স হয় না। ভালোবাসা আমার মনে হয় সব সময় বর্তমান। আপনার কি মনে হয় ভাইয়া? এক্সাক্ট এটাই, এক্সাক্ট এটাই, ভালোবাসা হচ্ছে সব সময়ের জন্য। মানুষ হুম, হচ্ছে ভালোবাসে আমার মানে ফ্রম মাই থিঙ্কিং, মানুষ ভালোবাসা হচ্ছে দুই সময়, একটা হচ্ছে জন্মের সময়, একটা মৃত্যুর সময়। হুম, আমি হচ্ছে জীবিত থাকলে আমি একজনকে ভালোবাসি, মরার পর আমি একজনকেই ভালোবাসি। এই পার্সনটা মেবি কখনো চেঞ্জ হওয়ার মতো না। ভালোবাসা এর প্রকাশ ভঙ্গি ভিন্ন হতে পারে, বাট ভালোবাসা কখনো চেঞ্জ হয় না। তবে এখন আমাদের বর্তমান প্রজন্ম যেটা আছে এটা হচ্ছে মানে এরা ভালোবাসতেও জানে না। এরা ভালোবাসার মতো ভালোবাসলে এটা হচ্ছে সারা জীবন থাকে। বাট আমরা হচ্ছে এত বেশি আমরা মানে ভালোবাসা বিমুখ হচ্ছি যে আসলে ভালোবাসা আমরা ফিলই করি না। আমাদের হচ্ছে একটা সময় ছিল আমরা যখন চিরকুট, আমাদের যাদের
জন্মটা হচ্ছে 2000 সালের আগে অথবা 2005, হ্যাঁ, 7, 8, 10 এই টাইমটাতে আমাদের একটা খুব সুন্দর মেমোরি ছিল আমাদের। যেটা ছিল আমাদের চিরকুটের মেমোরি। আমরা ভালোবাসার মানে বুঝতাম হচ্ছে কাউকে চিরকুট দেওয়া অথবা কাউকে একটু হ্যাঁ, হ্যাঁ, দেখা, একটু মিট করা, এটাই। বাট এখন যে আমাদের জেনারেশন আসতেছে ভাই, এদের হচ্ছে মানে এদের ভালোবাসার সংজ্ঞাটাই মূলত চেঞ্জিং। এদের সাথে আমাদের যে একটা সময় ছিল, আই থিঙ্ক এই সময়ের মধ্যে আর বর্তমান প্রজন্ম, এদের হচ্ছে হিউজ একটা গ্যাপ হয়ে গেছে অলরেডি। আমরা হচ্ছে ভালোবাসা লালন করতাম, বাট এখন যে জেনারেশন, আই থিঙ্ক নতুন যারা আসছে, এদের ভালোবাসা লালন বলতে কোনো কথা নেই। এরা হচ্ছে এদের ভালোবাসা মানে হচ্ছে চেঞ্জিং। এরা হচ্ছে চেঞ্জ করবে রিসেন্টলি। তো হ্যাঁ, একটা গেছে এটা তো অন্য বেশিরভাগ একজনকে ক্ষেত্রে তাই ভালোবাসবে, দেখা যায়। অন্য একজন তাদের যদি ভালোবাসা যায় দেন আরেকজনকে তাড়াতাড়ি ভালোবাসবে। পরিবর্তন হয়ে জাস্ট যায়। এটা। হ্যাঁ, হ্যাঁ। এবং তারা খুব তাড়াতাড়ি প্রেমে পড়ে যায়, ভালোবেসে ফেলে। তো আমি ভাইয়া যেটা দেখেছি, আমি নিজে দেখেছি যে হচ্ছে আহ আহ 90s এ তখন দেখতাম 2000 সালেও আমি বেশ দেখেছি। তখন তো এত মোবাইলের যুগ ছিল না, চিঠি লিখতো ভাইয়া। তো দেখতাম যে একটা চিঠি পৌঁছাতে ঢাকায় যেতেও আমাদের গ্রাম থেকে যেতে আমি দেখতাম আমার জি, আশেপাশের অনেকেই চিঠি লিখতেন তখন, যেহেতু এত মোবাইল অ্যাভেলেবেল ছিল না। তো তখন দেখা যেত ঢাকায় চিঠি পৌঁছাতেও জি, জি আপনার ভাইয়া। 20 থেকে 30 দিন লেগে যেত, কোনো কোনো সময় 40 দিনও লেগে যেত। ওই একটা চিঠি লিখতো, একটা চিঠি লিখে আরেকটা জি, জি। চিঠি যে তার চিঠির উত্তর কবে আসবে সেটা যে ভাই একটা অপেক্ষা। এবং যখন পিয়ন বাসার সামনে দিয়ে যেত, ডাক পিয়ন চিঠি নিয়ে, তখন তাদের যে আশেপাশ থেকে ডাকাডাকি, যে একটা আহ, উৎফুল্লতা নিয়ে, একটা আকাঙ্ক্ষা নিয়ে, যে দৌড়ে যেত যে আমার কোনো চিঠি এসেছে কিনা ঢাকা থেকে। এই যে যে একটা অনুভূতি, চোখে একটা জল জল ছলো ছলো ভাব, এই বিষয়টা ভাই আমি খুব মিস করি। এবং আমার মনে হয় সেই ভাইয়া, সময়টাই বেশি সুন্দর ছিল। আমার মনে হয় যে সেই আমার হচ্ছে সময় যদি ফিরে যেতে পারতাম। আমাদের হচ্ছে মূলত আমাদের যে জেনারেশন অলরেডি আমরা পাস করে আসছি, তো আমাদের অনেক কিছু আছে যেগুলো আমরা প্রচন্ড ভাবে মিস করি। তবে এটা নিয়ে হচ্ছে আমার একটা কবিতা ছিল, কবিতার সাক্ষী হয়ে থেকে যাবে। যদি আপনি বলেন আমি একটু আপনাকে পড়ে শোনাবো। অবশ্যই ভাই, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। কেন না ভাই? মূলত আমাদের এই কবিতা ছিল হচ্ছে আমার যে চাইল্ডহুড মেমোরি ছিল, যে মেমোরি গুলো আমি অলরেডি পাস করে ফেলছি, যেগুলো আমি হুম, হুম, প্রচন্ড হুম। ভাবে মিস করতেছি, ওই জাস্ট ওইটা কিছু একটা অংশ। তো হ্যাঁ আমার ভাই, কবিতার অবশ্যই। নাম হচ্ছে কবিতারা সাক্ষী হয়ে থেকে যাবে। আমি থাকি আর না থাকি, আমার কবিতারা সাক্ষী হয়ে থেকে যাবে প্রজন্ম থেকে প্রজন্মের পরিবর্তনে। 19 থেকে 20 শতকের পালাবদলে হারিয়েছি কিছু রঙিন অধ্যায়ে। পরিবর্তনের দোহাই দিয়ে লুকিয়েছি মুখ সভ্যতার সম্ভ্রম লুকানো ওড়নায়। আমি হারিয়েছি ঘুমন্ত সকালে শিশির ধোয়া পায়ে কাঁপুনি শরীরের মক্তব। মাঝ রাস্তায় বৃষ্টি দেখে অকারণে আছাড় খেয়ে বাড়িতে ফেরার কুমতলব। হারিকেনের মৃদু আলো, ক্যাসেট ফিতায় গান শোনানো, সাদা কালো টিভির দিন হারিয়ে গেছে রাতারাতি। বকুল ফুলের স্নিগ্ধ সকাল, আম কুড়ানো ঝড়ের বিকাল, প্রবল শীতের খড়ের ওম, হারিয়েছি আরো কত কি। ঘরে ফেরা পাখির ন্যায় সন্ধ্যার আগেই ঘরে আয়। বাবার দেয়া নিয়ম নীতি হারিয়ে যাওয়ার সাক্ষী আমি। আমি দেখেছি মোবাইল ফোনের দৌরাত্মের কাছে চিরকুটের অসহায় আত্মসমর্পণ, যান্ত্রিকতার স্পর্শে বিশুদ্ধ ভালোবাসার নিষ্ঠুর অবনমন। আমি দেখেছি, আমি নির্বাক চোখে দেখেছি ড্রোনের যুগে ঘুড়ির তাচ্ছিল্যের গল্প। কিছু স্মৃতিতে মরিচা ধরেছে অনাদরে ঠেকে দেওয়া ডাকবাক্সের মতো। এটাই ভাইয়া। কি অসম্ভব অসাধারণ সুন্দর! লেখাগুলো কেমন যেন জীবন্ত এবং বাস্তব। মনে হয় যে সেই ছোট্টবেলায় যদি ফিরে যেতে পারতাম, সেই সময়টাতে কি অসম্ভব চমৎকার ছিল। ভাই আমি আমাদের আমাদের মেমোরি গুলো। হুম, জি ভাইয়া। হুম। না, বলুন, বলুন ভাই।
হ্যাঁ ভাইয়া, বলুন, শুনতেছি আমি। সেটাই বলছিলাম যে সেই ছোট্টবেলায় যদি চলে যাওয়া যেত, খুবই ভালো লাগতো। এই এখনকার বর্তমান আশেপাশে যে পরিস্থিতি দেখা যায়, আহ, খুবই মাঝে মাঝে খুবই অসহায় লাগে নিজের কাছে। মনে হয় যে আবার কোনো একটা টাইম মেশিন তৈরি করে সেই পেছনে ফিরে যেতে, 90 দশকে ফিরে যেতে। আসলে আমাদের এই পাস্ট গুলো হচ্ছে আমাদের জেনারেশন, আই থিংক, যে আমাদের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যারা হচ্ছে যাদের জন্ম 2000 সালের আগে, এরা হচ্ছে এই বিষয়গুলো প্রত্যেকটা মানুষ মিস করে। তো কেউ হচ্ছে এটাকে প্রকাশ করতে পারে, কেউ হচ্ছে স্মৃতির কারাগারে আবদ্ধ করে রাখে নিজেকে। বাট প্রত্যেকটা মানুষ হচ্ছে এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে মিস করে। আমাদের এই সকালের মক্তব, হুম, দেন হচ্ছে আমাদের আমাদের ঘুড়ি উড়ানো, দেন হচ্ছে আমাদের ক্যাসেট যে ফিতা ছিল ভাই একটা, ক্যাসেট ফিতার গান, হুম। আমাদের হচ্ছে ঝড়ের বিকেলে আমাদের আম কুড়ানো, সকালে বকুল ফুল কুড়ানো। এই যে আমাদের হুম। গল্পগুলো আছে ভাই, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ এরা মিস করে, হ্যাঁ, বাট এরা হচ্ছে আসলেই ভাইয়া, কাউকে এই শেয়ার করে না। যখন জি ভাই। সেই কাল বৈশাখী ঝড়ের মধ্যে আমের দিনে একটু বাতাস আসলে দৌড়ে যে কার আগে কে আম নিবে, আম কুড়াবে, কে কয়টা আম পেলো, এটার মধ্যে যে একটা সুখ তৃপ্তি। এখন মনে হয়, এখন তো ভাইয়া বাজারে যে কেজিতে কেজিতে আম চাইলেই যে কেউ কিনতে পারে, ওই একটা আম পাওয়ার মধ্যে যে সুখ, এখন ভাইয়া সেই 10 কেজি আমের মধ্যেও সেই সুখটা পাই না ভাইয়া। এবং ভাইয়া আমি এটাই, এটা হচ্ছে। এবং আমাদের একজন শ্রোতা কমেন্ট করেছেন, অরণ্যের প্রিয়ন্তী, আপনাকে প্রশ্ন করেছেন, লেখক হিসাবে আপনার কোন ধরনের লেখা ভালো লাগে? ভাইয়া কোন ধরনের লেখা ভালো লাগে বলতে হচ্ছে, ভাইয়া যেহেতু আমি ইংলিশ লিটারেচার স্টুডেন্ট, তো এই জায়গা থেকে হুম, আমি সব লিখি, কবিতা, গল্প, উপন্যাস আমি ট্রাই করতেছি। তবে আমার রিসেন্টলি একটা উপন্যাস চলতেছে, এটার নাম হচ্ছে খোয়াবনামা। এটা হচ্ছে ইনশাল্লাহ খুব রিসেন্ট আসবে। তো গল্প, উপন্যাস, কবিতা লিখলেও আমার পার্সোনালি মনে হয় যে আসলে আমি কবিতার মানুষ। কবিতা লিখলে শান্তি পাই। আর কবিতার মধ্যে মনে হয় যে আমি আমার নিজের কথাগুলো খুব ভালো করে বলতে পারি। কবিতার মধ্যে আমি আসলে নিজেকে ডিসক্রাইব করতে পারি। এবং আমারও মনে হয় ভাইয়া, আমার মনে হয় যেটা, যে একটা কবিতা দিয়ে একটা উপন্যাস রচনা করে লিখে ফেলা যাবে। একটা কবিতার ভিতরে তবে আমাদের হাজার অনেকের, হাজার লিখে ফেলা যায় খুব সহজে। তবে আমারও এটাই মনে হয় যে আসলে কবিতার মধ্যে আমরা যতটুকু কথা বলতে পারি, তো একটা হুম, উপন্যাসের মধ্যে আমরা একই কথা বলতে পারি, বাট উপন্যাস লিখতে গেলে আমাদের পৃষ্ঠার পরে পৃষ্ঠা বলতে হুম, হয়। বাট কবিতার মধ্যে আমরা 2টা লাইনের মধ্যে বলতে পারি। একদম। তবে এই আচ্ছা জায়গা ভাই, থেকে মনে হয় যে ভালোবাসা নিয়ে সবগুলো। জি ভাইয়া। বলুন কাইন্ডলি ভাই, তারপর আমি বলছি আপনাকে। হ্যাঁ ভাইয়া, তো বলতেছিলাম যে এই জায়গা থেকে আমার মনে হয় সবগুলো সাহিত্যের শাখার মধ্যে থেকে কবিতাটা হচ্ছে আমার সব থেকে পছন্দের, এবং হুম, মনে হয় যে আসলে আমি কবিতার মানুষ। এটাই আমার জন্য ঠিক। চমৎকার ভাই। যেহেতু ভাই ভালোবাসা নিয়ে কথা হচ্ছিল, আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে, অপূর্ণতা আছে বলেই কি ভালোবাসা সুন্দর? এটা খুব সম্ভবত এটাই, যে আসলে পূর্ণতায় ভালোবাসাটা ওইভাবে ফিল করা যায় না আমার যতটুকু মনে হয়। আমরা যদি অপূর্ণতার মধ্যে থাকি, দেন আমরা ভালোবাসাটা ফিল করতে পারি। মানুষ যখন সব পেয়ে যায় তখন হচ্ছে মানুষের মূল্য দিতে শিখে না। তো আমাদের হচ্ছে যখন একটু ক্ষুধা থাকে, আমরা অপূর্ণতা ফিল করি, মূলত তখনই হচ্ছে আমাদের ভালোবাসা আমরা ফিল করতে পারি। এই জন্য ডিউ টু মাই ওন ওপিনিয়ন্স, আমার মনে হয় যতটুকু ভালোবাসা অপূর্ণতা সুন্দর। এর মাঝে আমাদের সাথে যুক্ত হয়েছেন রায়হান পারভেজ ভাই। ধন্যবাদ সাদিক ভাই। সাদিক ভাই এবং মিলন ভাইকেও অনেক ধন্যবাদ, যে মিলন ভাইকে আমি যখন যোগাযোগ করি, মিলন ভাই কোনো প্রশ্ন নাই, যে উনি আমাদের হলো লাইব্রেরির ছবিগুলো দেখার পরে ওনাকে যখন আমি বললাম যে আমাদের এই লেখক আড্ডাতে মিলন ভাইকে আমরা চাচ্ছি, মিলন ভাইকে আমরা আমাদের পাঠকদের উদ্দেশ্যে আহ, মিলন ভাইয়ের যে লেখালেখি এই বিষয়গুলো সম্পর্কে আমাদের পাঠকদেরকে কিছু তথ্য আমরা মিলন ভাইয়ের মাধ্যমে
মেসেজ আকারে দিব। এই কথা শোনার পরে মিলন ভাই কিন্তু আমাদের সহজেই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য উনি হলো শিডিউলটা দিয়ে দিয়েছিলেন, টাইমে কবে থাকতে পারবেন। আমি হলো আর ভাইয়া মিলন আমি ভাই। আপনার সাথে একটা জি। বিষয় যুক্ত করতে চাই রায়হান ভাইয়া, সেটা হচ্ছে জি। যে মিলন আব্দুল্লাহ ভাইয়া, আপনার এবার কয়টি বই বইমেলাতে প্রকাশ পেয়েছে এবং সেটি কোন কোন স্টলে পাওয়া যাবে, যদি একটু আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলে দিতেন। এবার বইমেলায় আমার যে বইটা আসছে এটা হচ্ছে জীবন নির্ভর গল্পের একগুচ্ছ সংকলন স্মৃতির কয়েদি। এই বইটা হচ্ছে অমর একুশে গ্রন্থমেলায় 166 এবং 496 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এছাড়াও কি আর অন্য কোনো বই যেটা হচ্ছে বেওয়ারিশ হ্যাঁ ভাই, এটা হচ্ছে অনুভূতি? আমার আগের যে বইটা ছিল বেওয়ারিশ অনুভূতি। এই বইটা হচ্ছে বইমেলার 384 এবং 385 নব সাহিত্য প্রকাশনী স্টলে পাওয়া যাচ্ছে। আচ্ছা, খুবই চমৎকার। রায়হান ভাই। সাদিক ভাই, আমি একটা কথা মানে মিলন ভাইকে একটু হলো জানাতে চাচ্ছি যে আমরা যে প্ল্যাটফর্ম থেকে একত্রিত হয়েছি, যে মুজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের যে ফেসবুক পেজ এবং গ্রুপ থেকে আপনাদের যারা হলো সবাই দেখছেন, একটাই কথাই বলি যে মিলন ভাইকে কিছু মেসেজ আমরা হলো দিচ্ছি যে আমাদের একটা উদ্দেশ্য, যিনি হলো মুজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার প্রতিষ্ঠাতা জনাব আলমগীর কবির সাহেব, উনি আমাদের জন্য হলো একটা লাইব্রেরি তৈরি করেছেন, যেখানে হলো ওনার স্বপ্নগুলো এরকম যে মানবিক মানুষ তৈরি করার জন্য লাইব্রেরির কোনো বিকল্প নাই। তো সেক্ষেত্রে উনি হলো প্রতিনিয়ত যে লাইব্রেরিটা পরিচালনা করছেন এভাবে যে আমাদের যে প্রত্যন্ত অঞ্চলের মানুষ, বলা যায় যে এই সীমান্ত ঘেঁষা একটা গ্রাম, এই গ্রামে এই লাইব্রেরিটা। অনেকেই যখন আমরা হলো ফেসবুকে ছবিগুলো দিচ্ছি, তখন তারা মনে করছে যে ঢাকার কোনো বুক ক্যাফে। তাই আমরা হলো এমন ভাবে পাঠকদের তৈরি করছি যে ক্লাস যে 3 পড়তেছে, এই 3 থেকে শুরু করে আমরা অলরেডি এখানে আমাদের যে বাজার কেন্দ্রিক, এখানে কলেজ পর্যন্ত যারা হলো পড়াশোনা করছে তাদের জবের বই থাকতেছে, ছোটদেরই বই প্রায় 1700-র মতন এখানে রয়েছে। অলমোস্ট আমাদের হলো লাইব্রেরিতে 7000 প্লাস বই আছে। আর প্রতিনিয়ত তো আমাদের লাইব্রেরিতে বই আসতেছে, নতুন নতুন বই মেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আমাদের বইগুলো আমরা পাচ্ছি। আমাদের এখানে হলো স্বপ্নগুলো এরকম যে হলো আমরা অন্তপক্ষে মানবিক মানুষ তৈরি করার জন্য হলো কাজ করছি। আমাদের হয়তোবা গেস্ট উনি ডিসকানেক্ট হয়ে গেছে, সাদিক ভাই। তো আমি জি, তাদের হয়তোবা উদ্দেশ্যে, জি জি নেটওয়ার্ক জনিত হয়তো, ইস্যুর কারণে এটা হয়তোবা ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনি কন্টিনিউ করুন। জি আমি যারা আজকে লাইভ দেখছেন, আপনাদেরকে একটা কথাই বলবো যে সাধারণত মুজিবুর রহমান স্মৃতি যেই বিষয়গুলো কাজ করছে, আপনি নিজেও তো জানেন যে আমরা শুধু অনলাইনেই কাজ করি না, অনলাইন অফলাইন, আমাদের তো লাইব্রেরি, অফলাইনের পাশাপাশিও আমরা অনলাইনটা বিভিন্ন ধরনের কবিতা আড্ডা, যেটা গল্প কথায় কিছু সময়, এটা হলো আমরা বিভিন্ন ধরনের যারা আবৃত্তি শিল্পী রয়েছে তাদেরকে নিয়ে হলো আমরা কাজ করছি। এছাড়াও যে আমরা অলরেডি আমাদের এই ১৩ দিনে ধরে নেন ১৩ জন লেখকের সাথে আমরা অলরেডি ১৩ জন লেখক আমাদের লাইব্রেরির সাথে যুক্ত। সেক্ষেত্রে আমরা আমাদের এরকম একটা পরিকল্পনা রয়েছে যে প্রতি বছর যে বইমেলাতে যারা লেখক রয়েছে, তরুণ লেখকরা যারা রয়েছে তাদেরকে আমরা আ একত্রিত করে আমরা একটা বড় ধরনের যে প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি, যেটা প্রতি বছর লেখক সাহিত্যিকদের নিয়ে যে লেখক আড্ডা আ বা সাহিত্য মেলা, যেটা আমরা ২ দিন বা ৩ দিন ব্যাপী আমরা হলো পরিচালনা করব। সেক্ষেত্রে মিলন ভাইদের মতন মানুষ আমাদের হলো অনেক প্রয়োজন। এবং মিলন ভাইকে আরেকটা মেসেজ দিচ্ছি যে মিলন ভাই, আজকে প্রোগ্রামে আপনাকে আ আহ মানে আমন্ত্রণ জানাইছি। অ্যা এভে আপনারা কখনো চিন্তা করবেন না যে আমি একটা প্রোগ্রাম করলাম, দেন আপনাদের সাথে সম্পর্ক শেষ। আমরা হলো আপনাদের কাছে অবশ্যই আহ্বান জানাবো যে আজ থেকে আপনাদের সাথে মুজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের পথ চলা। এটা আপনাদেরকে সবসময় আমরা হলো বলে থাকি। আপনাদের সবসময় আমাদের যতগুলো প্রোগ্রাম থাকবে, সব প্রোগ্রামেই আপনাদেরকে একটা সুন্দর করে মেসেজ দিব যে হলো
ভাইয়া আপনারা যদি ফ্রি থাকেন অন্তপক্ষে আমাদের মুজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের কোনো না কোনো প্রোগ্রামে আপনারা যুক্ত হবেন। এটা আমাদের হলো অনেক পরিকল্পনার ভিতর একটা পার্ট থাকেই। আমরা হলো ভাষা মানে সঠিক উচ্চারণ বিষয় নিয়ে কাজ করছি। সাদিক ভাই প্রমিত উচ্চারণ বিষয় নিয়ে হলো ক্লাসও নিচ্ছে। সেক্ষেত্রে যারা অলরেডি বিভিন্ন সময় আমাদের ভাষাগত উচ্চারণ দিক থেকে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। অন্তপক্ষে আমি নিজেই তো বলি, সাদিক ভাইকে আমি প্রতিনিয়ত বলি যে আমি যখন সঞ্চালনা বা বিভিন্ন ধরনের প্রোগ্রামে যখন কথা বলি, আমার অনেক, অনেক ভাষার আ ভুল ত্রুটি থাকে। বা ভাষা ভুল ত্রুটি থাকা তো কোনো ব্যাপার না। কিন্তু হলো আমি সঠিকভাবে ধরে নেন উপস্থাপন করতে পারতাম না। এবং নিজেকে একটু আগানোর পরে ধরে নেন যে আমি নিজেকে জড়তা মনে হইতো যে এই কথাটা বললে কি হয় না হয়। তো এই জায়গা থেকে আপনি যেই ভূমিকাটা পালন করছেন সাদিক ভাই, আমরা হলো হয়তোবা দর্শকদের উপর ধরে নেন যে এটা নিয়ে আবারও আমরা হলো প্রোগ্রামটা শুরু করব ফেব্রুয়ারি মাসের পর থেকে। এবং মিলন ভাইয়ের যে হলো বইগুলো আমরা হলো অবশ্যই আমি লাইব্রেরিয়ান হিসেবে আমি সবসময় মিলন ভাইয়ের কাছে আহ্বান জানাবো যে মিলন ভাই আপনার বইগুলো আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ অন্তপক্ষে পড়ুক, এবং আমরা এটা সবসময় আহ্বান জানাবো আপনাকে। সাদিক ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমি কথাগুলো কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ রায়হান ভাইয়া। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে নওগাঁ একদম প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল একটি লাইব্রেরি তৈরি করা হয়েছে মিলন ভাইয়া, যেটি এখানে যদি ঘুরতে যান আহ, আপনি ভাবতে পারেন বা হয়তো বা দর্শক শ্রোতারা ভাবতে পারে যে এত দূরের একটা জায়গা কিভাবে যাবেন বা কিভাবে থাকবেন। সেখানে কিন্তু একটা গেস্ট হাউসও তৈরি হচ্ছে। আহ আমাদের যারা দর্শক যাবেন বা যারা ভিজিট করতে যাবেন, রায়হান ভাইয়া আপনি যদি এই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলে দিতেন। জি, এই বিষয়ে একটা বিষয় যে আ আমরা যখন লাইব্রেরিটা তৈরি করি, এটা লাইব্রেরিটা কিন্তু তৈরি করেছেন মিলন ভাই যে হাতিঝিলের যিনি ডিজাইনার এবং ধানমন্ডি লেকের যিনি ডিজাইনার স্থপতি ইকবাল ভাই। ইকবাল ভাই কিন্তু এই লাইব্রেরির ডিজাইনার। সেক্ষেত্রে লাইব্রেরিটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে অনেকে স্যারের চিন্তাভাবনা, আলমগীর স্যারের চিন্তাভাবনা এরকম ছিল যে আমার মাঝখানে যখন ১ম আমরা শুরু করি কার্যক্রম ২০২০ সাল এবং ২১ সালে, সেক্ষেত্রে চাঁদপুর থেকে চলে আসছে একজন। এবং আপনি তো নিজেও জানেন যে চাঁদপুর থেকে নওগাঁ কত দূর হুম, ডিসটেন্স। হুম। সেক্ষেত্রে নওগাঁ থেকে আমাদের প্রায় হলো আগ্রা দ্বিগুণ যে বাজারটাতে লাইব্রেরিটা, এটা প্রায় নওগাঁ শহর থেকে আমাদের ৭ কিলো ভিতরে আরো। এবং হলো ধরা যায় যে সীমান্তবর্তী যে তারকাটা বেড়া, তারকাটা বেড়া প্রায় ২ কিলোর ডিসটেন্স হতে পারে সর্বোচ্চ। তো সেক্ষেত্রে এই মানুষগুলো আসার জন্য আসে, ধরে নেন যে আবার তো ফেরত যাওয়া তো খুবই টাফ হয়ে যায়। তো এই জন্য ধরে নেন যে আলমগীর কবির সাহেব ওনার হলো যে গ্রামের বাড়ি, ভাতগ্রাম বলা হয় এই জায়গাটা, ওখানে হলো প্রত্যন্ত একটা গ্রাম, পুকুর পাড়, পুকুর পাড়ের মাঝে যে শানবান্দা ঘাট, শানবান্দা ঘাটের উপর ধরে নেন যে আধুনিক মানের একটা হলো গেস্ট হাউস তৈরি হচ্ছে। পাশাপাশি যে আমাদের নওগাঁ জেলার কিন্তু ঐতিহাসিক যে, যদি বলি মাটির বাড়ি হলো বিখ্যাত, ২ তলা মাটির বাড়ি। সেই মাটির বাড়ি থাকতেছে ওনাদের গ্রামের বাড়িতে। এবং হলো পাশাপাশি যে মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জে যে হলো টিনের ২ তলা বাড়ি। এটা হলো গেস্ট হাউসের হলো প্ল্যানিং। অলরেডি এভাবে অলরেডি ইটেরটা আধুনিক মানেরই অলরেডি ছাদ এগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন হলো জাস্ট রুমগুলো একটু হলো ডিজাইন করা হচ্ছে। মিলন আব্দুল্লাহ ভাইয়া, অবশ্যই অবশ্যই আপনাকে আমন্ত্রণ মুজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে। আপনি সময় করে অবশ্যই এখানে আসবেন এবং ঘুরে যাবেন। আশা করছি ভালো লাগবে ভাইয়া, এবং আমরাও অনেক এতে খুশি হব। ভাই একটা বিষয় হচ্ছে, আমি একটা বিষয় অ্যাড করতে চাই, এটা হচ্ছে ভাই আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ। আমি সারা বছরই যখন সময় পাই আমি সর্বত্র ট্রাই করি ঘোরার জন্য। আমার হচ্ছে বাংলাদেশের মেবি ৬-৭টা প্লেস বাকি আছে ঘোরার জন্য। আর অন্য ম্যাক্সিমাম জেলাগুলো অলরেডি ঘোরা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে ভাই আমার মনের মধ্যে একটা ডিপনেস ছিল যে আমি হচ্ছে পুরো বাংলাদেশ দেখবো, পুরো বাংলাদেশ ঘুরবো। তো যেহেতু আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ, ঘোরাটা হচ্ছে আমার রক্তের সাথে মেশানো। এই জায়গা থেকে হুম, আমি মাসুদ ভাই এবং আমাদের সাদিক ভাই দুজনকেই আমি প্রমিস করতেছি ইনশাল্লাহ খুব রিসেন্ট আপনাদের সাথে দেখা হবে আমার। ইনশাল্লাহ ভাইয়া। আমার সাথে যদিও আমি তো ভাইয়া ঢাকাতে আছি, রায়হান ভাইয়ের সাথে দেখা হবে। রায়হান ভাই তো আচ্ছা আমাকে আচ্ছা, নেয় না।
সাদিক ভাই ঢাকাতে থাকেন কোথায়? আমি ঢাকাতে আছি এখন। আমি যমুনা ফিউচার পার্কের এখানে আছি। এখানে ও থাকা আচ্ছা হচ্ছে। আচ্ছা, তো ভাই আহ, একদিন কোন একদিন যদি জগন্নাথের দিকে আসেন, তো অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের দেখা হবে অবশ্যই ভাই, ইনশাল্লাহ। মেলাতে ইনশাল্লাহ দেখা হবে আপনার সাথে। আচ্ছা ঠিক আছে ভাই, আই এম ওয়েটিং ফর ইউ, আমি আপনার জন্য ওয়েট করবো, আমাদের দেখা হবে ইনশাল্লাহ। অবশ্যই। তো আমরা মিলন দেখতে দেখতে ভাই একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবং এই শেষ পর্যায়ে মিলন আব্দুল্লাহ ভাইয়া যদি তরুণ লেখকদের উদ্দেশ্যে কিছু বলতেন। ভাই আমাদের হচ্ছে তরুণ লেখক যারা আছে, যেহেতু আমি নিজেও একজন তরুণ লেখক, তো এই জায়গা থেকে আমি বলতে চাই আমাদের লেখালেখিতে আসার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে পড়া, পাঠক হওয়া। আমরা যদি প্রচুর পরিমাণ বই পড়ি, আমাদের মাথায় অনেক বেশি স্ক্রিপ্ট থাকে, দেন আমরা খুব ভালো লিখতে পারবো। আর যদি আমাদের লেখাগুলো মানসম্মত হয়, এটা কখনোই হচ্ছে আমাদের এটা ঝরে পড়বে না। তো আমাদের জনপ্রিয় লেখক বর্তমানে নন্দিত লেখক সাদাত হোসেন ভাই, তো তার সাথে আমার খুব ভালো একটা রিলেশন, আন্ডারস্ট্যান্ডিং ভালো। তো ভাই প্রায় একটা কথা বলে যে লেখালেখির জায়গায় অনেকে আসবে, বাট কয়জন টিকতে পারবে এটা হচ্ছে মেন বিষয়। তো আসবে যাদের লেখাগুলো মানসম্মত হবে না, ন্যাচারালি হচ্ছে ঝরে পড়বে। যদি আমাদের এই সাহিত্য যে আড্ডা আড্ডা একটা সাহিত্য একটা প্লেস, যদি এই প্লেসটাতে আমাদের টিকে থাকতে হয়, অবশ্যই অবশ্যই আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের লেখাগুলোকে মানসম্মত করা। যদি আমরা লেখাগুলোকে মানসম্মত করতে পারি, টুডে আর টুমোরো 100% আমরা আমাদের লেখার যে মান যে কদর এটা আমরা অবশ্যই পাবো। আর লেখা মানসম্মত করার জন্য বা বই পড়ার কোনো বিকল্প নাই। এই জন্য আমার একটাই হচ্ছে মেসেজ আমাদের তরুণদের জন্য, যারা লিখতে চায় বা লেখালেখি যাদের মধ্যে আছে, এদের প্রথম কাজ হচ্ছে পাঠক হওয়া, প্রচুর বই পড়া। Okay, অবশ্যই ভাই। আহ, আমি তো আবৃত্তির মানুষ, কবিতার মানুষ। তো আমাদের আবৃত্তির ভাষায় যেটা বলে যে হচ্ছে আবৃত্তি করার আগে কান তৈরি করতে হবে। বা একজন ভালো শ্রোতা বা একজন ভালো যিনি আবৃত্তি শ্রোতা, তিনি কিন্তু আহ, ভালো একজন আবৃত্তি শিল্পীও হয়ে উঠতে পারবেন সে যদি চায়। তো এইরকম লেখালেখির ক্ষেত্রেও ভাইয়া একজন ভালো পাঠক বা একজন যিনি বই প্রেমী, তিনি কিন্তু চাইলে তার ভেতর থেকে কিছু নিংড়ে বের করতেও পারে। আর জি জি ভাই এটাই। আরেকটা বিষয় যেটা হচ্ছে বর্তমানে আমি একটু শেষে একটু অ্যাড করতে চাই ভাই আপনার সাথে। লেখার জি মান ভাইয়া। যেটা সেটা তো অবশ্যই ধরে রাখতে হবে, কিন্তু যেটা বর্তমানে অসুস্থ একটা প্রতিযোগিতা দেখা যায়, যে সেটা হচ্ছে লাইক কমেন্টস এর উপর ভিত্তি করে লেখার মান নির্ধারণ করা। এটা কিন্তু কখনোই ভাইয়া করা যাবে না। যারা তরুণ লেখক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, অনেকে দেখা যায় লাইক কমেন্টস এর উপর ডিপেন্ড করে আপনারা ভাবেন যে হচ্ছে আমি খুব ভালো লিখতে পারি অথবা আমি খুব ভালো লিখতে পারি না। লাইক কমেন্টস এর উপরে ভিত্তি করে কখনোই লেখার মান নির্ধারণ করবেন না। আর আরেকটা কথা বলতে চাই, অনেক ফেসবুক গ্রুপ বা অনেক প্রতিষ্ঠান দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। কবিতা বা লেখালেখি, গল্প, চিঠি, সেখানে দেখা যায় কি, আহ, দেখা যায় আপনার লাইক কমেন্টস এবং শেয়ারের উপর ডিপেন্ডস করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারণ করে। এখন এটা কিন্তু আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না। একটা লাইক কমেন্টস বা শেয়ার একজন লেখক যে মানসম্মত কিনা এটা কিন্তু নির্ধারণ করে না। আসলে কি তাই? হ্যাঁ এটা তো অবশ্যই ভাইয়া। এই জন্য আমাদের পার্সোনালি আমার কাছে মনে হয় আমাদের লেখাগুলোর মান যাচাই করার জন্য আমাদের বইগুলোকে হচ্ছে লাইব্রেরি কেন্দ্রিক করা। কজ হুম, হুম। লাইব্রেরিতে ওই পার্সনই হচ্ছে যায় যারা হচ্ছে প্রচুর পরিমাণ বই পড়ে, বইয়ের সাথে যাদের ওঠা বসা, এদের হচ্ছে লাইব্রেরিতে ওঠা বসা। তো এই জন্য যদি আমরা আমাদের বইগুলোকে মানসম্মত করতে চাই, আমাদের লেখাগুলোকে যাচাই করতে চাই, তো আমার মনে হয় যে আমাদের বইগুলোকে আমরা আপনাদের যেমন আমাদের আপনাদের বলবো না, এখন এটা আমাদেরই লাইব্রেরি, আমাদেরই পাঠাগার, এরকম যেই লাইব্রেরি গুলো আছে মানুষকে বই পড়ার মতো সুযোগ করে দেয়, তো এদের কাছে হচ্ছে আমাদের বইগুলোকে পাঠানো, এই লাইব্রেরিতে মানুষকে পড়ার সুযোগ করে দেওয়া। তো যদি কখনো এদের থেকে আমরা রিভিউ নিতে পারি, পাঠকদের থেকে আমরা জাস্টিফাই করতে পারি, দেন আমার মনে হয় পাঠক যারা আছে এরা যদি রিভিউ করে, এরা যদি জাস্টিফাই করতে পারে, এটা হচ্ছে আমাদের জন্য লেখার মান যাচাই করার বেস্ট ওয়ে। আসলে একদম তাই, একদম তাই। এবং ও দেখতে দেখতে আমরা অনেকটা সময় আহ, একদম শেষ মুহূর্তে চলে এসেছি। এবং এই শেষ মুহূর্তে আমি অনুষ্ঠানটি শেষ করার জন্য
রায়হান পারভেজ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রায়হান পারভেজ ভাই, আপনি ধন্যবাদ সাদিক ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং মিলন ভাই অনেক মূল্যবান যে উনি বইমেলাতে ছিলেন, বইমেলা থেকে এসে আমাদের হলো সাথে যুক্ত হয়েছেন। সেক্ষেত্রে একটা কথাই আমরা বলবো যে হলো যারা পাঠক রয়েছেন, পাঠকরা হলো নিয়মিত হলো বই পড়বেন। আপনারা একটা জিনিস মাথায় মাথায় রাখবেন যে একাডেমিক বই আলো আপনাদের একটা হলো বেসিক, এর পাশাপাশি সবাই কিন্তু ধরে নেন যে এ প্লাস পেতে পারে, কিন্তু এর মধ্যে আপনার ধরে নেন যে 10 জন যদি এ প্লাস পায়, জবে যদি যান আপনারা, তাদের মধ্যে থেকে একজন আপনাদেরকে সিলেকশন করবে। তো এখানে যারা হলো আপনারা জবের জায়গা যদি বলেন আপনার, তখন বলবে যে হলো আপনাদের এর মধ্যে থেকে এক্সট্রা আরো কিছু কিছু জিনিসগুলো যারা পারদর্শী থাকবে, যেমন হলো আপনি কবিতা আবৃত্তি পারেন, লেখালেখি করতে পারেন, সুন্দর একটা প্রোগ্রাম আপনাকে হলো সঞ্চালনা থেকে শুরু করে আপনাকে ফুললি প্রোগ্রামটার দায়িত্ব দেওয়া হলো, তখন আপনি কি করবেন? তো এই জিনিসগুলো যারা পারবে না তাকে দেখবেন যে এমনি থেকেই তাদের হলো মাইনাস করে রাখে। এবং বলা যায় যে আমাদের হলো প্রাথমিক বিদ্যালয়ে যারা হলো নিয়োগ হচ্ছেন, এই রিসেন্ট হলো রেজাল্ট হলো আমাদের রাজশাহী বিভাগ এবং হলো মেবি ময়মনসিংহ মনে হয়। তো এই জায়গাতে যদি আপনারা যান, ভাইবা বোর্ডেও অনেক সময় যে টিচারদেরকে তারা হলো জিজ্ঞাসা করে যে মনে করেন যে আপনারা হলো একটা স্কুলে পড়াচ্ছেন, সেখানে আপনারা যখন পড়াবেন এর মাঝে আপনার মনে করেন যে বই তো আছেই, বইয়ের পড়াটা যখন খুদে বাচ্চাদেরকে আপনারা যখন পড়াবেন, তখন গানের মাধ্যমে তাদেরকে পড়াতে হবে। এখন আপনি যদি বলেন যে হলো ভাই আমি তো জীবনে গানই জানি না, আপনার ধরে নেন যে আমাদের নওগাঁ জেলারই এবছরে এবারে যদি ধরি আমরা, সর্বোচ্চ 400 জনকে নিবে, কিন্তু টিকাইছে ধরে নেন যে 1200 মতন। তাহলে আপনি দেখেন যে 1200-র মধ্যে থেকে 400 জনকে যারা বেস্ট তাদেরকেই তো নিবে, কিন্তু 400 জনই তো আপনি মনে করবেন যে এখানে মেধাবী। তে আপনারা যারা হলো মনে করছেন যে একাডেমিক পড়া বাদে আমরা হলো আর অন্য কিছু বই পড়বো না, তাহলে আপনারা ভুল ভাববেন। আপনাদেরকে একটা কথাই বলি যে হলো অবশ্যই বইয়ের কোনো বিকল্প নাই। সেটা আউট বই হতে পারে বা একাডেমিক বই হতে পারে। আপনি সবসময় যখন একাডেমিক বইটা পড়লেন, পড়া শেষে আপনি অবশ্যই আপনাকে হলো আউট বইটা পড়তে হবে। আমরা যদি মিলন আব্দুল্লাহ ভাইয়ের যদি বলি লেখা বই, আমরা যদি তার জীবনী যদি আমরা স্মৃতির কয়েদি যদি বলি, আমরা যদি না পড়ি বা যে কোনো যদি আমরা বই যদি না পড়ি, তাহলে এই বইটা সম্পর্কে আমরা হয়তো বা কখনো জানবো না। তো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে নতুন কিছু যদি জানতে হয়, অবশ্যই বই পড়তে হবে। আমরা আমাদের সাথে দীর্ঘ একটা সময় ধরে আমরা লাইভ করলাম প্রায় 52 মিনিটে 53 মিনিটের মতন। রায়হান তো ভাই, আমি একটু আপনাকে থামিয়ে দিচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বিষয়টির জন্য। হাবিবুর রহমান হাবিব ভাই একটি কমেন্ট করেছেন মিলন ভাইকে উদ্দেশ্য করে, যেটা হচ্ছে, মিলন ভাই কেমন আছেন? কে আমি বলুন তো দেখি। হাবিবুর রহমান হাবিব ভাই কমেন্ট করেছেন। মিলন ভাই কি শুনতে পাচ্ছেন? নতুবা নেটওয়ার্ক জনিত ইস্যুর কারণে মিলন ভাই একটু স্টিল হয়ে আছে। আচ্ছা হাবিব ভাই, হাবিবুর রহমান হাবিব আরো জানতে চেয়েছেন, আমি একজন লেখক, 2010 সাল থেকে লেখার যাত্রা শুরু। বই প্রকাশ, খরচ এবং বইয়ের রয়্যালিটি বিষয় সম্পর্কে জানতে চাই। এ সম্পর্কে ভাই জি, জি, জি। হাবিবুর রহমান হাবিব ভাই, আমি আপনাকে খুব ভালো করে চিনতেছি। আপনার প্রথম পরিচয় হচ্ছে আমার কাছে, আপনি খুব ভালো সিঙ্গার। আপনার প্রিয় বাংলা প্রোগ্রামে গানটা হচ্ছে আমার খুব ভালো লাগছে, এবং আমি আপনাকে লেখক হাবিব ভাই থেকে সিঙ্গার হাবিব ভাই হচ্ছে বেশি অ্যাডমায়ার করবো। আমাদের হাবিব ভাই হচ্ছে খুব ভালো একজন রাইটার। ভাইয়ের এবারে প্রিয় বাংলা থেকে বই আসছে এবারে বইমেলায়। আমি চিনতে পারছি ভাই আপনাকে। কেমন আছেন? মিলন ভাই আবারও ডিসকানেক্ট হয়ে গেছেন নেটওয়ার্ক জনিত ইস্যুর কারণে। হ্যাঁ, আচ্ছা, আমরা আহ, দেখতে দেখতে রায়হান ভাই অনেকটা সময় চলে এসেছি, পার করে এসেছি। জি, আমরা হলো আজকে মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি।
জি, জি। অলরেডি আমাদের মিলন ভাইও আসছেন। আমরা হলো প্রায় শেষ পর্যায়ে মিলন ভাইয়ের কাছ থেকে শুনে আমরা হলো মনে হয় যে শেষ করতে পারি। সাদিক ভাই কি বলেন? জি ভাইয়া, জি ভাই। মিলন ভাই একদম শেষ পর্যায়ে যদি কিছু বলতেন। ভাই আমার শেষ কথা হচ্ছে, এখানে আমাদের যে রিলেশন, যে সম্পর্ক, এটা শেষ হচ্ছে না। ইনশাল্লাহ আমাদের অনেক অনেকবার দেখা হবে, অনেক অনেকবার কথা হবে। বইয়ের অগ্রযাত্রায় একজন তরুণ লেখক হিসেবে আমার চাওয়া থাকবে অবশ্যই আপনারা বই নিয়ে কাজ করুন, এবং আপনাদের এই বইয়ের যুদ্ধে মানুষকে পাঠক করার যে আপনাদের প্রসেস, এই প্রসেসের মধ্যে, এই রাস্তার মধ্যে, এই সংগ্রামের মধ্যে ইনশাল্লাহ একজন তরুণ লেখক হিসেবে, একজন পাঠক হিসেবে আমি থাকবো, এবং যারা আছে তাদেরকে ইমপ্রেস করবো আমরা। আমি এই মন থেকে দোয়া করতেছি আমাদের যে পাঠাগার, এই পাঠাগার অনেক দূরে এগিয়ে যাক, এবং এই পাঠাগার অগ্রযাত্রা অনেক দূরে চলে যাক। এবং মিলন আব্দুল্লাহ ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আপনার নতুন একটি উপন্যাসও আসবে সামনে। এটার জন্য অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আশা করছি খুব ভালো একটা কিছু পাবে আমাদের শ্রোতা এবং পাঠকরা। ধন্যবাদ ভাই, সে অনেকগুলো পর্যন্ত ধন্যবাদ। দোয়া চাই ভালো সবার কাছে। থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দর বাঁচবেন। রায়হান ভাইয়া। জি ভাইয়া। দর্শক, আজকে এখানে অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল শনিবারে অতিথি হিসেবে থাকবেন লেখক কামরান চৌধুরী। আমরা হলো আগামীকাল রাত 10টায় সবাই যুক্ত হব, এবং হলো আমাদের যে প্রশ্নগুলো রয়েছে আমরা হলো কমেন্টের মাধ্যমে আমরা হলো শেয়ার করব। আপনাদের প্রশ্নগুলো উত্তর নিয়ে আমি থাকব, এবং আমাদের যিনি লেখক থাকবেন, আমরা সবাই আপনাদের কথার উত্তরগুলো দিব, আমাদের যে অনুভূতিগুলো থাকবে সেই উত্তরগুলো দিব। আজকে সবাই ভালো থাকবেন, আগামীকাল দেখা হবে। আর বইকে বেশি বেশি করে ভালোবাসবেন। ধন্যবাদ সবাইকে।